সুন্দর দৃশ্য দেখছেন, আপনিও যেতে পারেন এই সব জায়গাতে। মাত্র 4 দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন। শনি রবিবার সঙ্গে যদি আর একটা ছুটি যোগ করতে পারেন তাহলেই যেতে পারবেন এই সব জায়গাগুলোতে। পাহাড়, ঝর্ণা, নদী, জঙ্গল, মিনি তিব্বত, যেটি কিনা আমাদের এই ভারতবর্ষে। এইসব জায়গা যদি আপনারা দেখতে চান, এবারে আমার এই ভিডিওতে দারিংবাড়ির সফরে। দারিংবাড়িতে মাত্র 2 রাত্রি থাকবেন আর থাকবেন গোপালপুরে 1 রাত্রি। এই সফরের খরচ কত হলো জানতে চাইছেন? অবশ্যই জানতে পারবেন, ভিডিওর শেষে দেয়া থাকবে। আমাদের এবারকার ট্যুরে 8 জন মহিলা আছি। এবারকার ট্যুর দারিংবাড়ি সঙ্গে গোপালপুর। নমস্কার, আরেকটা নতুন সফরে আমি রয়েছি হাওড়া প্ল্যাটফর্মে। ঘড়িতে এখন বাজছে 12টা 20। আর আমাদের ট্রেন ছিল 11টা 45-এ, সেইটার লেট রয়েছে চেন্নাই মেল। এবারকার সফরে আমরা 8 জন মহিলা আবার বেরিয়ে পড়েছি। 3 রাতে 4 দিনের আমাদের সফর। এবারকার আমাদের ট্যুর দারিংবাড়ি। তো দারিংবাড়িটা পুরো আপনাদের ঘুরে দেখাবো। ব্রহ্মপুর স্টেশনে নামবো। কাল সকালবেলা 8টা 15-এ আমাদের ওখানে পৌঁছাবার কথা ছিল। 1 ঘন্টা তো বলছি লেট হবে। দেখা যাক কালকে কখন গিয়ে আমরা নামি। এখনও ট্রেন দেয়নি প্ল্যাটফর্মে। খুব সুন্দর জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো, দারিংবাড়ি আর গোপালপুর। তো দেখতে থাকুন, পুরো জার্নিটা আপনাদেরকে শেয়ার করব। আর সঙ্গে রয়েছে 8 জন মহিলা। কারা কারা রয়েছে? আমাদের সকলের প্রিয় মিতাদি, আর আছে আমাদের মৌসুমি বৌদি, আছে আমাদের মমতাদি, আছে স্বপ্না, আছে স্মৃতিদি, আছে শিপ্রা। যাচ্ছি 8 জন। ব্রহ্মপুর নামবো, নেমে ওখান থেকে বাই কারে যাবো দারিংবাড়ি। ঘড়িতে এখন বাজছে 1:45। আর আমাদের ট্রেন এখন ছাড়লো। ছিল এটা 12:15, আর এখন 1:45। 2 ঘন্টা লেট হলো। 8টা 15-এ নামিয়ে যাওয়ার কথা, সেখানে কটা বাজবে জানি না। তো দেখা হবে ব্রহ্মপুর স্টেশনে। উড়িষ্যার এই দারিংবাড়ি যেতে গেলে অবশ্যই কিন্তু আপনারা রাতের ট্রেন ধরবেন। আমরা যেমন ধরেছিলাম চেন্নাই মেল, আর আছে গুরুদেব এক্সপ্রেস, আর আছে সম্ভব এক্সপ্রেস। তো যে কোনো একটা ধরে আপনারা রাতে চাপবেন আর সকাল সকাল নেমে পড়বেন, যাতে পরের দিনের পুরো দিনটা আপনারা ট্যুর করতে পারেন। ঘড়িতে এখন বাজছে 12:30, আর আমরা এসে পৌঁছালাম ব্রহ্মপুর। আর ট্রেন রয়েছে এই যে চেন্নাই মেল। 4.5 ঘন্টার উপরে ট্রেন লেট। 4 নম্বর প্ল্যাটফর্মে যেতে পেরেছে, অপোজিটে রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্ম। সেখানে আমাদের গাড়ির ড্রাইভার ওয়েট করছে। আমরা ব্রহ্মপুর স্টেশনে বাইরে চলে এসেছি। আমাদের গাড়ি এখানে চলে এসেছি। যে গাড়ি আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম, উনি মাল প্যাক করে নিয়েছে। এবার ওনার তত্ত্বাবধানে আমরা দারিংবাড়ি ঘুরবো। দারিংবাড়ি ট্যুর করবার জন্য এই গাড়িটি আমরা বুক করেছিলাম অনলাইনে। গাড়ি ভাড়া পড়েছিল আমাদের 13,000 টাকা। এই গাড়ির বুকিং নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম। দাদার নাম কি? বদ্রীনাথ দাদা। আমাদের সাথে দাদা এই 4 দিন থাকবে। এখন বাজছে 2:12, আর আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এখানে ড্রাইভারই নিয়ে এসছে, আমরা বলেছি খাবো, হোটেলে নিয়ে এসছে, খাওয়া দাওয়া করবো, তারপর আবার বেরোবো। এখানে আমাদের খাবার দিয়ে দিয়েছে, ডাল, ভাত, মাছ, একটা ভেজ সবজি, ফুলকপির পকোড়া টাইপের আলু দিয়ে, আর একটা পালং শাক। এটি হচ্ছে 130 টাকা প্লেট। দেখি কেমন খেতে। আমরা বেশ পেট পুরেই খেয়ে নিলাম, কারণ ভীষণ সকলের খিদে পেয়েছিল। খাবারটা মোটামুটি ছিল। খেয়ে দিয়ে গাড়িতে চেপে
অপূর্ব সুন্দর দৃশ্য। রাস্তার দুপাশে পাহাড়, একদিকে জঙ্গল, আর জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। সেই রাস্তা ধরে এগিয়ে চললো আমাদের গাড়ি। এত সুন্দর পরিবেশের মাঝখানে রয়েছে একটা সুন্দর মন্দির, সেটি হলো মা করঞ্জয়ী মন্দির। আমরা এসেছি মা করঞ্জয়ী মন্দির। এখানে পাহাড়ের কোলে শান্ত পরিবেশ, চারিদিকে সবুজ। দারিংবাড়ির সফরে প্রথম দিনে আমাদের প্রথম গন্তব্য এই করঞ্জয়ী মন্দির। পাহাড়ের কোলে রয়েছে এই মন্দিরটি, বেশ ছোট্টখাট্টোর মধ্যে সুন্দর মন্দির। প্রবেশ করতে গেলে 10 টাকার টিকিট কাটতে হবে। ভেতরে কিন্তু মায়ের কোনো ফটো তোলা যাবে না। এরপর আমরা পরের ডেস্টিনেশনের দিকে এগিয়ে গেলাম। আমরা যাব কুণ্টেশ্বর মন্দিরে। আর যেতে গেলে ঋষিখোলা নদীর ওপরে একটি ব্রিজ করা আছে, সেই ব্রিজের উপর দিয়ে যেতে হবে। আর ঠিক পাশেই রয়েছে একটি বিশাল বড় ড্যাম, সেটি হচ্ছে সরদা ড্যাম। মন্দিরটি হচ্ছে পাহাড়ের ওপরে, আর পাহাড়ের ওপরে উঠতে গেলে যে পথ দিয়ে যাব সেখানে একটি টিকিট কাউন্টার আছে। জনপ্রতি 10 টাকা এবং গাড়ির জন্য আরও 10 টাকা। গাড়িটা যখন ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করলো, বেশ খাড়াই রাস্তা, মনে হচ্ছিল যে আমরা দার্জিলিং বা সিকিমের রাস্তায় উঠছি। রাস্তাটা অপূর্ব সুন্দর, দুপাশে নানা ধরনের ফুলের অপরূপ শোভা দেখতে দেখতে আর খাড়াই রাস্তা দিয়ে উঠতে বেশ ভালোই লাগছিল। এসে পৌঁছালাম আমরা কুণ্টেশ্বর মন্দির গেটের কাছে। মাতা কুণ্টেশ্বর মন্দির। একটা পুরনো গাছ রয়েছে, গাছটা কিন্তু মরে গেছে। সেই গাছের নিচেই মায়ের মন্দির। এখানে অনেক পুরনো মন্দির পাহাড়ের উপরে। সবচেয়ে সুন্দর হচ্ছে মন্দিরটার বাইরে দারুণ সুন্দর ভিউ পয়েন্ট। চারিদিকে পাহাড়, বাড়ি ঘর দেখা যাচ্ছে, সবুজ। আর রয়েছে ড্যাম, এই যে জলাশয়, ড্যামটা রয়েছে। আর এই রাস্তা দিয়ে আমরা এসেছি, আর সুন্দর হাওয়া বইছে। এখান দিয়ে আমরা উপরে উঠে এসেছি। আর এই হচ্ছে মায়ের মন্দির। কুণ্টেশ্বর মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশনের দিকে। সূর্য প্রায় অস্ত যায়, সেই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম হুলাহুলাগন জলধারা। হুলাহুলাগন জলধারা দেখতে এসেছি। তো ঝর্ণা তেমন জল নেই, যেহেতু এখন মার্চ মাসের আজকে 1 তারিখ। ধানি কুসুমের মতন এখানেও এরকম গর্তগুলো রয়েছে। এই যে এই একটা গর্ত, ওই একটা গর্ত। আর এখানে পাহাড়ের কোলে এই ঝর্ণাটা, ছোট্ট ঝর্ণা, ওখানে মাছ ধরছে। পিকনিক স্পট। লোকজন কিন্তু এখন কম, টুরিস্ট বলতে আমরাই রয়েছি। আর এখানে জেলেরা রয়েছে, এখানে ঝর্ণাতে মাছ ধরছে তারা। তো মাছ পেয়েছো? বাবা, মাছ রয়েছে, অনেক মাছই পেয়েছে। হুলাহুলাগন জলধারা আমরা বেশ অনেকটা টাইম নিজের আনন্দ করলাম। আজকে সারা দিনটা 3টে জায়গায় আমাদের ঘোরালো। যেহেতু সন্ধে হয়ে আসছে প্রথম দিন, আরও যদি আমরা সকালে আসতে পারতাম তাহলে আরও অনেকগুলো স্পট আমরা দেখতে পারতাম। অনেকক্ষণ টাইম আমরা বেশ আনন্দ করলাম, করে এবার আমাদের হোটেলের দিকে আমরা রওনা দিলাম। হোটেলে পৌঁছতে আমাদের রাত 9টা বেজে গেছে। আমরা রাতের খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি, কারণ হোটেলে খাবার পাওয়া যায় না। এরপর আমাদের কাল সকালবেলা আবার বেরোতে হবে তাড়াতাড়ি। ঘড়িতে বাজছে এখন 10টা 10 রাত। আর আমরা রয়েছি দারিংবাড়ি হোটেলে। তো এই হোটেলে কোনো খাবার দেয় না, বাইরে কিনে খেতে হবে। আমরা বাইরে থেকে ডিম তড়কা রুটি অর্ডার দিয়েছি, আর সঙ্গে ডিমের অমলেট অর্ডার দিয়েছি। কালকে দারিংবাড়ির বাকি পোর্শনটা ঘুরবো এবং কাল রাতেও আমরা এখানে থাকবো। পরশু আমরা যাব সাইট সিন করতে করতে গোপালপুরের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন পুরো দারিংবাড়ি এবং গোপালপুর। আজ আমাদের সফরের দ্বিতীয় দিন, আজকে দারিংবাড়ির দ্বিতীয় দিন। সবাই রেডি হয়ে গেছি মোটামুটি। এখন ঘড়িতে বাজছে 9:30। আর বেরোবো আমরা দারিংবাড়ির লোকাল সাইট সিন করব। নিচে গাড়ি ওয়েট করছে,
তো চলুন দারিংবাড়ি আজকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। আমাদের এই হোটেলটি রয়্যাল প্লাজা। এখানে অনেক হোটেল আছে পাশাপাশি, এই পুরো চকটাতেই হোটেল পাবেন। এই রয়্যাল প্লাজা ছোট্ট হোটেল, কিন্তু বেশ ছিমছাম, বেশ পরিষ্কার। আপনারা মেন রাস্তায় পেয়ে যাবেন হোটেলটি। আর সামনে রয়েছে একটা চায়ের স্টল। আর এই চায়ের স্টলে কালকে আমরা চা খেয়েছি রাত্রেবেলা, ভীষণ সুস্বাদু ছিল, খুব টেস্টি, লাইট মিষ্টি আর তেমন কারাক চা ছিল, দুধ চা ছিল। তো আমরা এখানে আবার চা খেতে চলে এসেছি। এখানে চা খেয়ে আমাদের গাড়ি রেডি আছে, আমরা উঠবো। ঘড়িতে এখন বাজছে 9:37। তো আমরা আর 10 মিনিটের মধ্যে আমাদের গাড়ি ছাড়বে। আমাদের কফি বাগানের কাছেই রয়েছে একটা বড়ার দোকান, যেটি দেখে সকলের ইচ্ছা হলো লোকাল খাবার। তো খেয়ে বেশ সুস্বাদু। আমরা এখান থেকে সকালের টিফিনটা খেয়ে নিলাম। দোকানটায় আমরা সকালের টিফিন করেছি। এবার আমরা যাব, সামনে রয়েছে গেট, অপোজিটেই কফি এবং গোলমরিচের বাগান। প্রথমেই আমাদেরকে এই স্পটে নিয়ে এসছে। তো ভেতরে চলুন, দেখাবো আপনার। 10 টাকা করে পার হেড টিকিট লাগছে। আমাদের 8 জন রয়েছে, আমরা তাই 8টা টিকিট কেটে নিলাম। বিক্রি করছে স্ট্রবেরি কত বাক্স? কেজি 200 টাকা, এখানে বাক্স 100 টাকা। এখানে হলুদ বিক্রি হচ্ছে, আমলকি বিক্রি হচ্ছে, দারচিনি পাউডার বিক্রি হচ্ছে, কফি বিক্রি হচ্ছে, আর এটা হচ্ছে কলাই ডাল বিক্রি হচ্ছে, এটা আমসি বিক্রি হচ্ছে। এগুলো সব এখানকার প্রোডাক্ট। এগুলো বড় বড় গাছ রয়েছে, আর সঙ্গে এই গাছগুলো জড়িয়ে জড়িয়েই এই যে গোলমরিচ গাছ লতিয়ে লতিয়ে উঠেছে। এই যে গোলমরিচ ঝুলছে, দেখো, এগুলো সব গোলমরিচ ঝুলছে। এই রাস্তা থেকে এদিকে গেলে কিডস জোন এবং দারিংবাড়ি ক্যাফে আছে। হাতের কাছে ধরতে পারছি না, কারণ অনেক ওপরে ওপরে, গাছের ওপরে ওপরে রয়েছে। অনেকটা ভেতরে চলে এসেছি, বিশাল বড় বাগান। হ্যালো, আমরা সবাই কফি বাগানে হাঁটছি। তো কেউ টুরিস্ট নেই তেমন, আমরা কজন মহিলা এইভাবে আমরা ঘুরে বেড়াই জঙ্গলে, পাহাড়ে, ঝর্ণায়, সাহস করে। আপেল আছে, গোলমরিচ আছে, সবই আছে, সব আছে এই বাগানে। এখানে জয়ত্রী, জায়ফল, তার মধ্যে বেশি হচ্ছে কফি আর গোলমরিচ। তো আপনারা দারিংবাড়ি আসলে এখানে ঘুরে দেখবেন। এখানে প্রচুর আমরা খুঁজে খুঁজে পেয়েছি মরিচ। ওই যে বাচ্চাদের পার্ক মতো আছে, আর একটা কফি ক্যাফে কফি আছে। আর এখানে সমস্ত ধরনের গাছ প্ল্যান্টেশন হয় বলে এই জায়গাটা এভাবে করা আছে। কফি কিনতেও পাওয়া যাবে, কফি খেতেও পারবেন এখানটায়। অনেকটা হাঁটার পর দেখেছি বেশ পাকা পাকা কফি আছে। এই দেখুন, এই যে চলে এসেছি হিল ভিউ পার্ক। এখানে টিকিট কাউন্টার আছে, 10 টাকা করে টিকিট। হিল ভিউ পার্ক দারিংবাড়ি থেকে 3 কিমি দূরে এবং ফুলবনি থেকে প্রায় 102 কিমি দূরে অবস্থিত। এটি ঘন জঙ্গলে আচ্ছাদিত একটি সুন্দর পাহাড়। হিল ভিউ কন্দনমাল জেলার ভারতবর্ষের পূর্বঘাটে অবস্থিত। এই হিল ভিউ পার্কটি হলো একটি মনোরম এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যপটে ঘেরা পার্ক, যার আশপাশে পাহাড়, উপত্যকা, মনোমুগ্ধকর একটি দৃশ্য। শান্তপূর্ণ পরিবেশে সবুজের সমারোহে এবং সুরক্ষণাবেক্ষণ করা সাজানো গোছানো একটা সুন্দর পার্ক। এটা ভালো লাগবে। আমরা এবার যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। রৌদ্র বেশ উঠেছে। তো যারা আসবেন দারিংবাড়ি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত এবং ফেব্রুয়ারির মিডিল পর্যন্ত আসা যায়। মার্চে একটু গরমই লাগবে, আমাদের গরম কিন্তু লাগছে। তো 8 জন মহিলা, 2 রাত্রি 3 দিনের এবারকার ট্যুর দারিংবাড়ি সঙ্গে গোপালপুর। এই 8 জনের ট্যুর প্যাকেজের কত খরচ হলো টোটাল, সেটা অবশ্যই ভিডিও শেষে জানতে পারবেন। দেখতে থাকুন। আমরা ট্যুর করছি দারিংবাড়ি। দারিংবাড়ির দ্বিতীয় দিনে নানান জায়গায় লোকাল সাইট সিন করছি। এটি কন্দমাল জেলার একটি উল্লেখযোগ্য শৈল শহর। মনোরম আবহাওয়া, আকর্ষণীয় শৈলময় পরিবেশের জন্য একে উড়িষ্যার কাশ্মীরও বলা হয়ে থাকে। এখন আমরা যাচ্ছি লাভার্স পয়েন্টের দিকে। মেন রাস্তা থেকে
একটু অফবিট রাস্তা। চলে এসেছি লাভার্স পয়েন্টে। এই যে দূরে ঝর্ণাটা রয়েছে, এখন ঝর্ণার জল কম, বর্ষার সময় বেশ জল থাকে। চলুন লাভার্স পয়েন্টটা ঘুরিয়ে দেখাই। এটি হলো লাভার্স পয়েন্ট। লাভার্স পয়েন্ট দারিংবাড়ি থেকে 13 কিলোমিটার দূরে এবং ফুলবনি শহর থেকে প্রায় 87 কিলোমিটার দূরে অবস্থিত। এর আশপাশে কয়েকটি প্রাকৃতিক গুহা গঠন রয়েছে। এই স্থানটি ঘন বন এবং পাহাড় দ্বারা বেষ্টিত। ঝর্ণার জল পাথরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লাভার্স পয়েন্ট, চারিদিকে পাহাড়, আর এখানে শীতের সময় পিকনিক করার পক্ষে খুব সুন্দর একটি স্পট। তবে আপনাদের একটা অভিজ্ঞতার কথা বলে থাকি, আমরা সবাই কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম সেরে তবে আমরা ঘুরতে বেরোই। 8 জন মহিলা, কখনো 10 জন মহিলা, কখনো 6 জন মহিলাদের টিম করে আমরা ঘুরে বেড়াই। ভীষণ আনন্দ মনে হয়, আমরা আবার সেই ছোটবেলায় ফিরে যাই। এইভাবে আমরা আনন্দ করবার জন্য বারবার প্রকৃতির টানে যেখানে খুশি মনে হবে সেখানে বেরিয়ে যাই। সাবধানে বেরোই, সচেতন থাকি, যাতে আমাদের সকলের শরীর সুস্থ থাকে। আপনারাও বেরিয়ে পড়ুন আর এইভাবে আনন্দ করুন। গাড়িটা এখানে রেখে দিয়ে আমরা নিচে নামবো। ওয়াটারফল আছে, তো ওয়াটারফলের দিকে আমরা এখন যাচ্ছি। আছে অ্যারো করে দেওয়া আছে, এখান দিয়ে নিচে নেমে যেতে হবে। ছোট্ট একটা গেট করে দেওয়া আছে। এখানে এন্ট্রি ফি 10 টাকা, কিন্তু এখানে টিকিট নিয়ে এখন বসেনি। বলছে 400 মিটার দেখাচ্ছে, নিচে যেতে হবে অনেকটা নিচে। 400 মিটার ওঠার সময় কষ্টটা বোঝা যাবে। মেঘমা ওয়াটারফলে আমরা নামছি। বর্ষার সময় প্রচণ্ড ভিড় হয়, শীতকালেও ভিড় হয়, তখন 10 টাকা করে টিকিট নেয়। তো আমরা যেহেতু মার্চে এসেছি, তো এখানে সেরকম কোনো টুরিস্ট নেই, আমরাই রয়েছি। এইখানে ওপর থেকে ঝর্ণাটা পড়ে, কিন্তু এখন একটুও জল নেই। মেঘমা ওয়াটারফল, আপনারা যদি দারিংবাড়ি আসেন, আমি রেকমেন্ড করব অবশ্যই একবার হলেও এই মেঘমা ওয়াটারফলে নিচে গিয়ে ফলসটা দেখবেন। ভীষণ একটা অভিজ্ঞতা, সেটি হলো ট্রেক করার। যেমন কষ্ট করে আপনি নিচে নামবেন, তেমন কষ্ট করে আবার উপরে উঠতে হবে। বেশ জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে নিজেকে হারিয়ে ফেলবেন। চারিদিকে সবুজ জঙ্গল, আর এই সব জঙ্গলের মধ্যে ট্রেক করাটা সত্যিই রোমাঞ্চকর। এবার আমাদের পরের ডেস্টিনেশনের দিকে এগিয়ে চললাম। আমরা চলে এসেছি মান্দাসরু। দারিংবাড়ির এই মান্দাসরু ইকো ট্যুরিজম এই স্পটটায় আপনারা আসবেন। বেশ সাজানো গুছানো। বলে দিয়েছিলাম যে আজকে দুপুরের লাঞ্চটা এখানে করব। তো এখানে একটা রেস্টুরেন্টে আমরা আজকে খাবো। এই গেট দিয়ে আমরা ঢুকেছি, আর সামনে যাব, দেখব মান্দাসরুর ভিউটা। ঢুকেই রয়েছে এরকম সুন্দর সেগুন শাল গাছ। এখানে একটা পার্ক সুন্দর বেশ সাজানো গুছানো রয়েছে। এখানে রান্না বান্না হয়, এখানে আমরা খাবার অর্ডার দিয়েছি। এই দিদি এখানে কাঠের জালে রান্না করছে। এই যে কিচেনে চলে এসেছি, মান্দাসরুর এই কিচেন। দিদিরা রান্না বান্না করছে এখানটা। পুরো বড় রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই দিদি এখানে মশলা করছে। এখানে কাঠের কটেজ আছে, এই একটা কটেজ, ওই একটা কটেজ, এগুলো সব কাঠের কটেজ। এখানে এসেও আপনারা থাকতে পারেন। হ্যাঁ, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। দারিংবাড়ি যারা আসবেন এই ভিউ পয়েন্টটাও দেখে যাবেন। 7-8টা কটেজ আছে, খুব সুন্দর। আর যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খাবার জায়গা। বিশাল বড় একটা কাঠের খাবার টেবিল আছে। ঘড়িতে বাজছে এখন 3:30। চিকেন ভাত অর্ডার দিয়েছি, কেমন হয় আপনাদেরকে জানাবো। তো আমাদেরকে দিয়ে দিয়েছে শাল পাতায়, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, একটা সবজি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, পেঁয়াজ লঙ্কা দিয়েছে, চাটনি দিয়েছে, আর দিয়েছে মুরগির মাংস। টেবিলে আমরা সবাই খেতে বসে পড়েছি। মানে দেশি মুরগি চেয়েছিলাম, দেশি মুরগি দেয়নি। প্লেটটার দাম নিয়েছে 180 টাকা। খেয়ে দেখি কেমন হয়।
আর पान दीजिए गुंडी पान। गुंडी पान नहीं हमको मालूम ही नहीं है। ভালো খেতে। আরে বাংলা বলো, বাংলা বোঝে না ওরা গুন্ডি পান বলে, খাওয়া যাবে। বাংলা বলো। এই দিদি খাবার বানিয়েছে, থ্যাংক ইউ, ভালো খাবার। আপনারা এসে এখানে খাবার খেতে পারেন। যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, এরপর আমরা যাব সানসেট পয়েন্টের দিকে। কিন্তু সানসেট পয়েন্টে যেতে যেতে অনেকটা সময় লেগে গেল। তো সানসেট প্রায় হয়ে গেছে, আমরা আসলাম দারিংবাড়ির সানসেট পয়েন্টে। পাহাড়ের রেঞ্জের পুরোটা, আর এই মন্দিরটা তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে আরও ভালো লাগবে। দারিংবাড়ির শহর যেটা, এটাই মেন শহর। এখান থেকে আর মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাব। দ্বিতীয় দিনের দারিংবাড়ি সফর শেষ করলাম। আগামীকাল যাব আরও কিছু ভিউ দেখতে দেখতে দারিংবাড়ির আমরা গোপালপুর পৌঁছাবো। তো সেই সমস্ত আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে হোটেল রয়্যাল প্লাজা। এই একটা হোটেল আছে, 10-15টা ভালো হোটেল পাবেন, এর বেশি পাবেন না। আপনারা আসলে বুক করে আসলে বেশি ভালো, কারণ সবসময় যে সিজন টাইমে হোটেল পাবেন সেটা নয়। রয়্যাল প্লাজা হোটেলের রিসেপশানে এখানে একটি ছেলে রয়েছে রিসেপশানে। তো যারা যারা আসতে চান ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। এদের ফেসিলিটি কি আছে ওনার মুখে জেনে। হোটেল में कितना रूम है, क्या फैसिलिटी है? टोटल हमारा 13 रूम। 13 रूम। हाँ। अच्छा, कितना जाते हैं रूम भाड़ा? भाड़ा हमारा सीजन ऑक्सीजन देख के। सीजन अप सीजन देख के होता है और ऑनलाइन होता है बुकिंग। तो वहाँ से बुकिंग भी हो जाएगी। মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এই হোটেলে পাবেন, একদম রাস্তার সঙ্গেই রয়েছে মেন যে রাস্তা। আমরা এবার দারিংবাড়ি ছেড়ে আজকে যাব গোপালপুরের উদ্দেশ্যে। সঙ্গে সাইট সিন করতে করতে যাব আর আপনাদেরকেও দেখাবো। সুন্দর রয়্যাল প্লাজার এই হোটেলটি। আমাদের গাড়ি রেডি, আমরা একটু চা খাবো ওখানে, তারপর বেরিয়ে যাব আমাদের গোপালপুরের উদ্দেশ্যে। গোপালপুর যাবার পথে আমাদেরকে সাইট সিন করাতে করাতে নিয়ে যাবে। এখানে পাইন ফরেস্টের মধ্যে রয়েছে একটা সুন্দর পিকনিক স্পট। রাস্তার দুধারে অপরূপ পাহাড়ের শোভা দেখতে দেখতে আদিবাসী গ্রাম পেরিয়ে অবশেষে একটা অফবিট জায়গা ধরে আমরা এগিয়ে গেলাম একটা ফলসের। যে স্থানটি সেটি হলো রেনবো ওয়াটারফল। তো সেই জায়গায় এসেছি আর নিচে নামবো ওয়াটারফল দেখতে। এখন মার্চ মাসের আজকে 3 তারিখ, ওয়াটারফলে তেমন জল পাবো না, হালকা জলের আওয়াজ শোনা যাচ্ছে। উধার সে যাক উধার। রেনবো ওয়াটারফলে আমরা নেমে এসেছি অনেকটা নিচে। মাঝে মাঝে এরা গাছকে, এখানকার লোকেরা গাছ আটকে দিয়েছে নামার জন্য আর রাস্তা করে দিয়েছে। বর্ষার সময় অপূর্ব লাগবে এই ফলসটা। 8জন মহিলা আর কেউ নেই, পুরো পাহাড়টা আমরা নেমে এসেছি, কোনো টুরিস্ট নেই। বিপজ্জনক আর কি নামার রাস্তাটা, যে আমরা রেনবো ওয়াটারফলে আমরা নামতে পেরেছি। এই সেই রেনবো ওয়াটারফল, কিন্তু জল কিন্তু খুবই কম। বর্ষার সময় পুরো ওই সাইড থেকে পুরোটা একদম এই সাইড পর্যন্ত এই ওয়াটারফলটার তখন জল থাকে, আর এখন ঝিরিঝিরি জল পড়ছে। তার আকর্ষণে, তার টানে আমরা এখানে চলে এসেছি। চারিদিকে পাহাড়, কোনো টুরিস্ট নেই, শুধুমাত্র আমরা কয়েকজন মহিলা। ভিউ পয়েন্ট আমরা চলে এসেছি ভিউ পয়েন্টে। দারিংবাড়ির নতুন এই ভিউ পয়েন্টটা বেশ সুন্দর, একদম পাহাড়ের ওপরে উঠে এসেছি অনেকটা। নিচে আদিবাসী গ্রাম রয়েছে আর এদিকে পাহাড় কেটে রাস্তা বানিয়েছে। বেশ সুন্দর একটা ভিউ পয়েন্ট এখানটা। সবাই আসে এখান থেকে ফটো তোলে। এই যে দারিংবাড়ির প্রকৃতি আপনার মন জয় করে নেবে। একবার হলেও অবশ্যই দারিংবাড়িতে আসবেন।
আমরা মৃদুবন ওয়াটারফলে চলে এসেছি। দুদিন ধরে যেই ফলস দেখছি তাতে জল ছিল না, কিন্তু এটা খুব সুন্দর জল পড়ছে ওপর থেকে। চলে এসছি মৃদুবন ওয়াটারফল। এখানে মৃদুবন কেন বলছি, গাছপালাগুলো এমনভাবে এখানে লতা জড়ানো, তো মনে হচ্ছে মৃদুবনের জঙ্গল আর কি, সেই রকম জঙ্গলের মাঝে আর এই সুন্দর একটি ওয়াটারফল রয়েছে। এই জলপ্রপাতটি মৃদুমান্ডা বা মৃদুমান্ডা ওয়াটারফল বলা হয়। দারিংবাড়ি থেকে 16 কিলোমিটার দূরে, ফুলবাণী শহর থেকে 118 কিলোমিটার দূরে অবস্থিত। এবার চললাম পরের ডেস্টিনেশনের দিকে, কিন্তু আপনি যেই রাস্তা দিয়ে যাবেন সেই উপত্যকাপূর্ণ রাস্তাগুলো আপনার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। কাশ্মীরে যেমন উপত্যকা দেখতে পারবেন, এখানেও দারিংবাড়ি উপত্যকা আপনার সারা জীবনের একটি স্মরণীয়। এবার পৌঁছে গেলাম ব্রাহ্মী ওয়াটারফল। ফলসটা বেশি নিচু নেই, কয়েকটি স্টেপ আছে, তারপরে ওয়াটারফলটা অনেকটা জায়গা জুড়ে। যেহেতু এখন মার্চের 3 তারিখ, সেভাবে জল আমরা কিন্তু পাইনি। আমি রয়েছি ব্রাহ্মী ওয়াটারফলস। দারিংবাড়ি ঘুরতে এসে এই ফলসগুলো দেখা হয়। জল কিন্তু কম, সুন্দর একটা ফলস, বর্ষার সময় আসলে এক্সিলেন্ট লাগবে। এখনো পর্যন্ত সেরা ফলস, অনেকটা এরিয়া নিয়ে, বিশাল এরিয়া নিয়ে এই ব্রাহ্মী ফলস। তো আপনারা আসবেন আর এই ব্রাহ্মী ফলস বর্ষার সময় আসবেন আর দেখবেন এর অপরূপ শোভা কাকে বলে। এখন ব্রাহ্মী ওয়াটারফল ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এরপর পরের ডেস্টিনেশনে আবার দেখা হচ্ছে। আমরা চললাম মিনি তিব্বত দেখবার উদ্দেশ্যে। বেশ একটা বড় এলাকা জুড়ে এই মিনি তিব্বত গড়ে উঠেছে ভারতবর্ষের দারিংবাড়িতে। যেসব তিব্বতীরা চীনা শাসনের বিতাড়িত হয়েছে, এই জায়গাটায় এসে তারা বাসস্থান স্থাপন করেছে। এক টুকরো ছোট্ট তিব্বত, সেটি হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যেই উড়িষ্যা রাজ্যে দারিংবাড়ির মধ্যে এই সুন্দর একটি মনস্ট্রি আছে ওখানটায়। তো মনস্ট্রি দেখতে যাব, তার আগে আমাদের গাড়িটা পার্ক করেছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা রেস্টুরেন্টে কি আছে খাওয়া দাওয়া করবো দেখি। এখন ঘড়িতে পাচ্ছি 2:30, যদি খাবার পাই খেয়ে তারপর আমরা মনস্ট্রি দেখতে যাব। রেস্টুরেন্টের খাবারগুলো বেশ সুস্বাদু ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। উড়িষ্যার হাজাপতি জেলার চন্দ্রগিরির শান্ত পরিবেশে এই বিশাল মঠটি রয়েছে। বহরমপুর থেকে 3 ঘন্টা সময় নিয়ে আসতে হবে এই জায়গায়। শহরের কোলাহল থেকে অনেকটা দূরে শান্ত পরিবেশে রয়েছে মঠটি। বেশ বিশাল আকার এই মঠ। এইখানে রয়েছে তিব্বতী বাসস্থান। যারা তিব্বত থেকে চীনা সরকারের কাছ থেকে বিতাড়িত হয়েছে তাদের এখানে বাসস্থান। আর পুরো এলাকাটা অনেকটা জুড়ে রয়েছে। মনাস্ট্রির ভেতরে কিন্তু ফটো তোলা নিষেধ আছে, তাই ভেতরে কোনো ফটো তুলতে পারলাম না। বাইরে থেকে ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা রওনা দিলাম গোপালপুরের উদ্দেশ্যে। জিরাং মনাস্ট্রিটা সত্যিই আপনার ভালো লাগবে। পাহাড়ের কোলে এই উপত্যকার মধ্যে বেশ বড় একটা মনাস্ট্রি। এখান থেকে গোপালপুর অনেকটা পথ, তাই আস্তে আস্তে ধীরে ধীরে পাহাড়ের দৃশ্য শেষ হতে লাগলো। আমরা রয়েছি গোপালপুর, আর গোপালপুর বীজটা আমার একদম সামনেই রয়েছে। অপোজিটেই আমরা রয়েছি একটা মাছ ভাজার দোকানে। এখানে আজকে আমরা মাছ খাবো, মাছ অর্ডার দিয়েছি, ভেজে দেবে পার পিস। ভেটকি ভোলা এখানে 100 টাকা করে নিচ্ছে। এইদিকে আমাদের হোটেল সি সাইন আছে মোড়ের মাথায়, আর এইদিকে পর পর হোটেল আছে বিচের ওপরেই। পরপর এখানে গোপালপুরে হোটেল পাবেন। অনলাইন বুক করেও আসতে পারেন, আবার এখানে এসেও বুক করতে পারেন। সমুদ্র পাড়ে আমরা মাছ ভাজা খেয়ে অনেকটা টাইম কাটিয়ে রাতের খাবারটা কিনে আমরা হোটেলে রওনা দিলাম। হোটেলে এসে হোটেলের ব্যালকনিতে, যেটা ব্যালকনি ছাদ, সেখানে আমরা রাতের খাবারটা খেলাম। আর সামনেই রয়েছে সমুদ্র, সেখান থেকে সমুদ্র উপভোগ করলাম। বেশ একটা ভালো দিন কাটলো আমাদের। কালকে দেখাবো আপনাদের এই হোটেলের পুরো। গুড মর্নিং, আর একটা নতুন দিনের সকালে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আমি রয়েছি গোপালপুর
আর গোপালপুর বিচটা একদম কাছে। আর এই হচ্ছে হোটেল কালিঙ্গা। আর কালিঙ্গার এই ভেতরে রুম নিয়েছি। বিচের এই সাইডটা ব্যাক সাইড, ফ্রন্টটা বেশ ওকে আছে, ভেতরের রুমগুলো টিপটপ আছে। কিন্তু আমরা গতকাল রাতে আমরা ওই ব্যালকনিতে বসে অনেকটা টাইম কাটিয়েছি, এনজয় করেছি। ওপরের অনেক রুম আছে, সেখানেও আপনারা রুম নিতে পারেন। আমরা এরই ভেতরে রুম নিয়েছি। বাস বেরোবো, আর সামনেই রয়েছে গোপালপুর বিচ, সামনেই সমুদ্র। বেশ একটা ভালো ফিলিংস। আপনারা যদি আসেন হোটেল কালিঙ্গায় কিন্তু উঠতে পারেন। তো এবার যাব আমরা সমুদ্রে স্নান করতে। গতকাল আমাদের গোপালপুর পৌঁছাতে সন্ধ্যা 7:30 হয়ে গেছিলো। তো রাতেরবেলা আমরা একটু বিচে হাঁটাহাঁটি করেছি, মাঝে ভাজা টাজা খেয়েছি, ঘুরেছি। তারপর রাতের খাওয়া দাওয়াটা আমরা কিনে নিয়ে এসে ওইখানে বসে খাওয়া দাওয়াটা করেছি এবং রাত্রে শুয়ে পড়েছি। তো আমাদের ট্রিপের দারিংবাড়ি গোপালপুরের 4র্থ দিন। আজ আমাদের ঘোরা শেষ হয়ে যাবে এবং এখান থেকে আমরা 9টা সাড়ে 9টায় বেরিয়ে পড়ব। তারপর ঘুরতে ঘুরতে আমরা পৌঁছাবো ব্রহ্মপুর স্টেশনে। সেখানে আমাদের 3:25 ট্রেন আছে, আমরা চলে যাব কলকাতায়। তো আজকে আমরা কোথায় কোথায় ঘুরবো সেগুলো দেখাবো। তো চলুন এখন সমুদ্র এনজয় করি। সকাল সকাল গোপালপুরের সমুদ্রের বিচে একজনকে দেখতে পেলাম, অনেক বড় মাছ কিনে নিয়ে যাচ্ছে। আমাদেরও ইচ্ছা হলো আমরা মাছ কিনবো, সে কারণে আমরা মাছ কিনে ফেললাম। প্রায় 750 টাকা দিয়ে অনেকগুলো মাছ পেয়েছি। সেই মাছ আমরা ভাজা করে খাবো সেই উদ্দেশ্যে। তো আমরা এবার খানিকটা টাইম সমুদ্রে স্নান টান করে চললাম হোটেলে। এটি হলো আমাদের গোপালপুরের হোটেল। এই রুমে রয়েছে 5টা বেড, আর রুমে থাকি আমরা 4 জন। তো 2টো রুম আমরা নিয়েছি। 2টো রুমই এসি রুম, কিন্তু বাথরুমগুলো খুব একটা ভালো ছিল না। পরের রুমটাও রয়েছে এই রকম, বেশ বড়, খোলামেলা, কিন্তু বাথরুম খুব একটা ভালো বলবো না। এখানে একটা জিনিস সুবিধা হলো, হোটেলটি একদম বিচের ওপরে, আপনারা আসতে পারেন। এখানে রয়েছে রিসেপশনের একটি ছেলে, যে এখানকার কি ফ্যাসিলিটি। ভাই তোমাদের এখানে কি ফ্যাসিলিটি আছে? हमारा एसी फैसिलिटी है और सी व्यू फैसिलिटी है हमारा। और खाना की प्रोवाइड होता है इधर? नहीं, खाना का साइड में रेस्टोरेंट है हमारा। अच्छा, और आपका घर कितना है? एसी 7 है, नॉन एसी 9 है। 9 है। তো আমরা যেই মাছগুলো কিনেছিলাম সেগুলো একজনকে দিয়ে ভাজা করে নিলাম এবং সেগুলো আমরা সকলে মিলে হোটেলের টেবিলে বসে খাওয়া দাওয়া করলাম। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম মা তারাতারিণী মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটি অনেকটা ওপরে পাহাড়ের চূড়ায়, রোপওয়ে করে ওপরে উঠতে হবে। মন্দিরটি কুমারী পাহাড়ে অবস্থিত। পাহাড়টি তারাতারিণী পাহাড় নামে পরিচিত। পাহাড়ের চূড়া থেকে ঋষিকুল্যা নদীর তীরে মন্দিরের দৃশ্য দেখা যায়। এই মন্দিরের যমজ দেবী তারা এবং তারিণী পূজা করা হয়। এই মন্দিরটি ইট পাথর দিয়ে নির্মিত হয়েছে। ব্রহ্মপুর শহর থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 28 কিলোমিটার। এই মন্দিরটি ভারতের 4টি প্রধান শক্তিপীঠের মধ্যে একটি। মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম টামপাড়া লেক দেখার উদ্দেশ্যে। টামপাড়া লেকটি বিশাল এলাকা জুড়ে, এখানে বোটও আছে, বোট রাইড করতে পারেন ভাড়া করে, কিন্তু আমাদের সময় ছিল না, আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি ব্রহ্মপুর স্টেশনে। ঘড়িতে বাজছে এখন পুরো 3টে। আমাদের 3:30 এখন ট্রেন দেখাচ্ছে। 3:25 ট্রেন ছিল, 5 মিনিট লেট দেখাচ্ছে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি ঢুকবে বিশাখাপত্তনম। আমাদের গাড়ির এই 4টে দিন যে দাদা ভাইয়ের সাথে আমরা ঘুরেছিলাম, বৈদ্যনাথ দাদা, উনি আমাদের গাইড করেছে খুব ভালোভাবে, ব্যবহার খুব ভালো। আর ওনার বোলেরো করে উনি আমাদের ঘুরিয়েছে। আপনারা দেখুন, আমরা 8 জন মহিলা ছিলাম, তাতে আমাদের নির্ভয়ে আমরা ওনার সাথে ঘুরেছি। পাহাড়, জঙ্গল, ঝর্ণা
ঝর্ণায় নামতে গিয়ে 400 ফিট নিচে নামতে হয়েছে, 200 ফিট নামতে হয়েছে। উনি কিন্তু আমাদের ধরে ধরে নামিয়েছিল। কোনো টুরিস্ট ছিল না, নির্জন গভীর জঙ্গল, সেক্ষেত্রে কিন্তু উনি আমাদের পাশে ছিল। তো বেশ একটা ভালো মানুষকে আমরা পেয়েছিলাম। দাদাভাই এতদিন আমাদের ঘুরিয়েছে। আপনারা যদি আসেন দারিংবাড়ি ঘোরের, অবশ্যই কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করে ঘুরতে পারেন। ওনার নাম্বারটা ওনার মুখেই শুনে নিন। 9437253221। तो कस्टमर आने से भी अच्छा तरह से घुरा देंगे। और बारिश में टाइम में तो ज़्यादा जल होगा, अभी थोड़ा समर सीजन है ना, जल थोड़ा कम है। आप पैकेज भी करा देते हैं? हाँ, पैकेज भी करा देते हैं। हाँ, দাদার সাথে আমরা ঘুরে খুব স্যাটিসফাই। তো টাটা, আবার দেখা হচ্ছে। ঘড়িতে বাজছে 4:30। মর্নিং আর একটা নতুন দিনের সকালে আপনাদের স্বাগত জানাই। আমি রয়েছি ট্রেনে। গতকাল আমরা ট্রেনে চেপে ঠিক টাইমে চেপেছিলাম। গতকাল আমি ভিডিও করতে পারিনি, এতটাই টায়ার্ড ছিলাম, আমরা শুয়ে পড়েছি। আমাদের নামার টাইম হয়েছে 3টের সময়, আমাদেরকে স্টেশনে ঢুকিয়ে দেবে শালিমার। তো এখন ঘড়িতে বাজছে 4:30। এখন স্টেশনে ঢুকছে, আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আমাদের পুরো দারিংবাড়ি এবং গোপালপুরের 3 রাত্রি 4 দিনের আমাদের সফর শেষ হলো। আশা করি আপনাদের ভিডিওটা সবার উপকারে লাগবে। যারা যারা দারিংবাড়ি ট্যুর করবেন, এই ভিডিওটা দেখলে তার পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। এই ট্যুরে ট্রেনের টিকিট, হোটেল, গাড়ি ভাড়া, খাওয়া খরচ বাবদ প্রতিজন 5,800 টাকা করে। আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।